উত্তর কোরিয়াকে অস্ত্র দেবেন পুতিন, গভীর উদ্বেগে যুক্তরাষ্ট্র। দুদিনের সফরে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শনিবার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক, হতে পারে কয়েকটি চুক্তি। তাপদাহে মক্কায় হাজারেরও বেশি হাজির মৃত্যু, নিবন্ধন না থাকায় কি এই পরিণতি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। রাশিয়া উত্তর কোরিয়াকে অস্ত্র দেবে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানিয়েছেন এটি হবে তার ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের প্রতিশোধ। পুতিনের এমন পদক্ষেপে মর্মবেদনায় ভুগছে যুক্তরাষ্ট্র। এতে কোরীয় উপদ্বীপ সহ গোটা অঞ্চলের পরিস্থিতি বিপন্ন হতে পারে বলেও আশঙ্কা করছে দেশটি। বিস্তারিত শহীদ আরাফাতের রিপোর্টে। উত্তর কোরিয়া সফরে পশ্চিমা বিশ্বের মাথা বিগড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিম জং উনের দেশে পুতিনের নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা পশ্চিমাদের কাটা ঘায়ে নুনের ছিটার মতো। রাশিয়া ও পশ্চিমাদের পাল্টাপাল্টি অবস্থান পুরনো হলেও ইউক্রেন ইস্যুতে জল ঘোলা হয়েছে আরও। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা বাড়াতে উত্তর কোরিয়ায় অস্ত্র সরবরাহ ইস্যু নতুন মাত্রা যোগ করেছে। গেল বুধবার উত্তর কোরিয়া সফরে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার একদিন পর বৃহস্পতিবার ভিয়েতনামে সাংবাদিকদের পুতিন জানান তার দেশ উত্তর কোরিয়ায় অস্ত্র সরবরাহ করতে পারে। রাশিয়ার বিরুদ্ধে সংঘাতে ইউক্রেনে উন্নত মানের অস্ত্র সরবরাহ করে আসছে পশ্চিমারা। এর প্রতিক্রিয়ায় চলতি মাসের শুরুতে রাশিয়া তার পশ্চিমা প্রতিপক্ষকে অস্ত্র দিতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন পুতিন। পুতিনের অস্ত্র পাঠানোর হুঙ্কারে উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, এমন পদক্ষেপ নিলে গোটা কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা বিপন্ন হবে। এমনকি উত্তর কোরিয়াকে বিশেষ ধরনের অস্ত্র সরবরাহ করলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবও লঙ্ঘন করা হবে। আর হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বিষয়টিকে ঠেলে দিয়েছেন চীনের দিকে। তার মতে মস্কোর এমন পদক্ষেপ চীনেরও উদ্বেগ বাড়াতে পারে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে। দুদিনের সফরে শুক্রবার বিকেল 3:30টার দিকে দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিশেষ বিমানটি। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। এ সময় ভারতের একটি সাংস্কৃতিক দল ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে নেওয়া হয় হোটেল তাজ প্যালেসে। সেখানেই তার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। তাদের মধ্যে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয়। এর আগে দুপুর 2টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান শেখ হাসিনা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে। সফরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাতের কথা রয়েছে। জম্মু ও কাশ্মীরে শান্তি বিনষ্টকারীদের চরম শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশ্বস্ত করেন জঙ্গি দমন করে শান্তি প্রতিষ্ঠা করবে বিজেপি নেতৃত্বাধীন সরকার। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথের পর প্রথমবার জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে এই হুঁশিয়ারি দেন মোদী। দুদিনের সফরে বৃহস্পতিবার শ্রীনগরে এক অনুষ্ঠানে মোদী জানান মানবতা আর শান্তির শত্রুরা উন্নয়ন এবং অগ্রগতি চায় না। 9 জুন জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় সেনা সহ অন্তত 10 জন নিহত, 7 জন আহত হওয়ার বিষয়ে বলেছেন দোষীদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নিতে পিছু হটবেন না তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদী। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা আর শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তার শরিকদের সমর্থনের আহ্বান জানিয়েছেন তিনি। মোদীর সফর ঘিরে শ্রীনগরকে নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ডিজিটাল নজরদারি ছাড়াও রাজভবন আর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে স্পেশাল কমান্ডার সহ শত শত নিরাপত্তা কর্মী। মক্কায় হজ পালনের সময় মৃত্যুবরণ করেছেন প্রায় 1000 হাজি। তীব্র গরমে, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য জটিলতায় অসুস্থতা থেকে ঘটেছে এমন দুর্ঘটনা। সরকারি ব্যয় বহন করতে না পেরে নিবন্ধন ছাড়াই পর্যটন ভিসায় হজে যান অনেকেই। অবৈধ হওয়ায় তারা পান না সৌদি কর্তৃপক্ষের দেয়া শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু সহ বিভিন্ন সুযোগ সুবিধা। ফলে তারাই হন চলমান তাপদাহের প্রথম শিকার। বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে।
প্রতি বছর হজ করতে পবিত্র মক্কায় আসেন লাখো হাজি। সাদা পোশাক পরা ভাগ্যবান মুসলমানদের তাকবীর ধ্বনিতে মুখরিত হয় মসজিদুল হারাম। মহিমান্বিত হজ পালনের সময় এই বছর তীব্র গরমে মৃত্যুবরণ করেছেন 1000-এর বেশি হাজি। গত বছর এই সংখ্যা ছিল 200-র কাছাকাছি। হজযাত্রীদের দায়িত্বে থাকা বিভিন্ন দেশের কূটনীতিকদের দেয়া তথ্যের ভিত্তিতে মৃত হাজিদের পরিসংখ্যান জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা CNN এবং AFP। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, জর্ডান, ইরান, সেনেগাল, তিউনিশিয়া, সুদান ও ইরাকের কুর্দিস্তান সহ নিজ নিজ দেশের হজযাত্রীদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মৃত্যুবরণকারী হাজিদের অনেক বড় একটি অংশ মিশরের। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে অংশ নিয়েছেন 18 লাখের বেশি মুসল্লি। গ্রীষ্ম মৌসুমে মক্কার তাপমাত্রা সাধারণত 40 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে, কিন্তু এই বছর সেই সংখ্যা ছাড়িয়েছে 52 ডিগ্রি সেলসিয়াসের ঘর। হজের পুরোটা সময় জুড়ে চলমান ভয়ঙ্কর তাপদাহে খারাপের দিকে মোড় নেয় পরিস্থিতি। পবিত্র হজ আয়োজন সৌদি আরবের অর্থনীতিতে আয়ের একটি উল্লেখযোগ্য উৎস। প্রতি বছর বাড়ছে সরকারি হজ প্যাকেজের দাম। সেই ব্যয় বহন করতে না পেরে অবৈধভাবে মক্কায় যান হাজারো হজযাত্রী। তীব্র গরম মোকাবেলায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু ও বিশ্রামাগারের ব্যবস্থা করে থাকে সৌদি কর্তৃপক্ষ। প্রয়োজন হলেও বৈধতা না থাকায় অনিবন্ধিত হাজিগণ নিতে পারেন না সেসব সুবিধা। প্রচণ্ড রোদ আর তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা হাঁটা কিংবা হজের আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন হাজিরা। জরুরি বিশ্রামের সুযোগ না পেলে অবৈধভাবে হজে আসা মুসল্লিদের জন্য কঠিন হয়ে যায় পরিস্থিতি। ঠিক সময়ে চিকিৎসা না পেলে তাদের বরণ করতে হয় করুণ পরিণতি। গরমে মৃত্যুবরণ করা হজযাত্রীদের বেশিরভাগই ছিলেন অনিবন্ধিত। তাপদাহ ঠেকাতে বরাবরের মতো নেওয়া হয় বিভিন্ন ব্যবস্থা। বারবার পানি পানের পাশাপাশি হাজিদের দেয়া হয় সার্বক্ষণিক ছাতা বহনের পরামর্শ। হিটস্ট্রোক মোকাবেলায় মেডিকেল ইউনিট সহ 1600 সৈনিক মোতায়েন করে সৌদি সেনাবাহিনী। এছাড়াও জরুরি স্বাস্থ্য সমস্যা সামাল দিতে সহায়তার জন্য মাঠে ছিল 5000 স্বেচ্ছাসেবক। 2015 সালে ক্ষমতায় আসার পরপরই মক্কার গ্র্যান্ড মসজিদ সম্প্রসারণে $2100 কোটি প্রকল্প হাতে নেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। অতিরিক্ত 3 লাখ হাজির জায়গা দিতে শুরু হয় নির্মাণ কার্যক্রম। এর 1 বছর পর দেশের অর্থনৈতিক বিকল্প তৈরি পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে হজ ব্যবস্থাপনাকে চিহ্নিত করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তেল বিক্রি থেকে দৈনিক $1 বিলিয়ন আয় করে সৌদি আরব। তবে খরচের তুলনায় অনেক বেশি হজ থেকে প্রাপ্ত মুনাফা। সরকারি হিসাব অনুসারে হজ উপলক্ষে প্রতি বছর গড়ে আয় হয় প্রায় $3000 কোটি। সৃষ্টি হয় 1 লাখ মানুষের কর্মসংস্থান। 10 দিনের হজ ও বছরব্যাপী ওমরাহ পালনে মক্কায় আসেন 2 কোটি মুসলমান। সৌদি সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে 3 কোটিতে দাঁড়াবে হাজিদের সংখ্যা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। রকমারি ভোজ আর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে ঈদ উদযাপন করেছে চীনের জিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বাসিন্দারা। এবারে ঈদ উল আজহায় সকল জাতিগোষ্ঠীর মানুষের জন্য জিনজিয়াংয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিনজিয়াংয়ের হোতান শহরে নৃত্য পরিবেশন করেছে সেখানকার শিল্পীরা। বিশ্বজুড়ে উদযাপিত হল পবিত্র ঈদ উল আজহা। সবার মতো পবিত্র উৎসব উদযাপন করেছে চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বাসিন্দারাও। সোমবার থেকে 3 দিন জমকালো ভোজ, পারিবারিক পুনর্মিলন এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে ঈদ পালন করে স্থানীয়রা। পুরো চীন জুড়ে উইঘুর, কাজাক, হুই, উজবেক, কিরগিজ এবং সালার জাতিগোষ্ঠী সহ প্রায় 10টিরও বেশি জাতিগোষ্ঠীর লোকেরা ঈদ উল আজহা পালন করেছে। মসজিদে নামাজ শেষে এদিন স্থানীয়রা ঐতিহ্যবাহী পোশাকে জড়ো হয় জিনজিয়াং আন্তর্জাতিক গ্র্যান্ড বাজারে। এ শহরের স্থাপত্যগুলো ইসলামী সংস্কৃতিকে প্রদর্শন করে থাকে। এই সময় উইঘুর নারী এবং পুরুষদের বিখ্যাত অ্যাটলে সিল্কের পোশাক পরিধান করতে দেখা যায়।
ঈদের সময় জিনজিয়াংয়ের সব জাতিগোষ্ঠীর মানুষের জন্য শত শত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিনজিয়াংয়ের হোতান শহরে নৃত্য পরিবেশন করেছে শতাধিক নৃত্যশিল্পী। এদিন বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর লোকেরা শহরটিতে ছুটির আনন্দ ভাগ করে নিতে আসেন। ঈদের সময় ঐতিহাসিক শহর কাশগড়ে স্থানীয়দের মতো পর্যটকেরাও ভিড় জমায়। ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে নিজেদের পরিচয় করানো সহ স্থানীয় খাবারের স্বাদ উপভোগ করে থাকে তারা। শহরটিতে এখন সব সম্প্রদায়ের লোকেরাই ঈদে একত্রিত হয়ে নিজেদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়ে থাকে। ইফাত জাহান, বাংলাভিশন। বলা হয় সময় ঝড়ের গতিতে এগিয়ে যায়, কিন্তু পৃথিবীতে একটি জায়গা এখনো এমন আছে যেখানে সময় এগিয়ে যাবার পরিবর্তে পিছিয়েছে। সময় যেন এখানেই থেমে গিয়েছে। শুনতে তাজ্জব লাগলেও ইথিওপিয়ায় এটি সত্যি। বিশ্বে এমন একটি দেশ আছে যেখানে এখনো চলছে 2016 সাল। বিস্তারিত মীর ফজলে রাব্বি রিপোর্টে। বিশ্বে এখন চলছে 2024 সাল, কিন্তু আপনাকে যদি বলা হয় এই পৃথিবীতেই এমন একটি দেশ আছে যেখানে এখনো চলছে 2016 সাল, কি বিশ্বাস করবেন? শুনতে অবিশ্বাস্য মনে হলেও পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় এমনটাই ঘটে। দেশটির ক্যালেন্ডার অন্যদের চেয়ে পুরোপুরি আলাদা। সারা বিশ্বে যেখানে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে সময় হিসাব করে, সেখানে ইথিওপিয়া তাদের সময় হিসাব করে অর্থোডক্স বা জুলিয়ান ক্যালেন্ডারের পাতায়। ফলে অন্যদের থেকে তারা পিছিয়ে আছে প্রায় 7.5 বছর। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই ভিন্ন নিয়মে চলে দেশটি? জানা যায় গ্রেগরিয়ান ক্যালেন্ডারের আগে জুলিয়ান ক্যালেন্ডারই মেনে চলত গোটা বিশ্ব। গ্রেগরিয়ান ক্যালেন্ডার আসার পর বদলে যায় সময়, দিন, মাস, বছর সহ সবকিছু হিসাবের পদ্ধতি। সেই পদ্ধতি মানতে আপত্তি জানিয়েছিল অনেক দেশই। তাদের অন্যতম ছিল এই ইথিওপিয়া। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার তাগিদে অন্য সব দেশই একসময় গ্রেগরিয়ান ক্যালেন্ডারে নিজেদের সময় গুনতে থাকে। কিন্তু কট্টর অবস্থানে রয়ে যায় ইথিওপিয়া। নিজেদের ক্যালেন্ডার বদলে ফেলতে কোনোভাবেই রাজি নয় তারা। 1 জানুয়ারি নয়, ইথিওপিয়ায় ধুমধাম করে নতুন বছর পালন করা হয়ে থাকে 11 সেপ্টেম্বর থেকে। লিপ ইয়ার বা অধিবর্ষের ক্ষেত্রে বছর শুরু হয় 12 সেপ্টেম্বর থেকে। প্রতি মাসে 30 দিন থাকলেও 13তম মাসে থাকে অতিরিক্ত 6 থেকে 7 দিন। ইথিওপিয়ানদের সময়ের হিসাবটিও বিচিত্র, যেখানে বেশিরভাগ দেশে দিনের শুরুটা হিসাব করা হয় মধ্যরাত অর্থাৎ 12টা থেকে। ইথিওপিয়ায় সেটি হিসাব করা হয় সকাল থেকে। বেশিরভাগ দেশ যেখানে 24 ঘন্টার ঘড়ি পদ্ধতি ব্যবহার করে, সেখানে ইথিওপিয়ানরা ব্যবহার করে 12 ঘন্টার ঘড়ি। এই ঘড়ি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে। তবে মজার ব্যাপারটি হলো, এই ঘড়িতে সময় শুরু হয় সকাল 1টা থেকে। সকাল 1টা শুনে মনে খটকা তৈরি হতে পারে, তবে বিষয়টি হলো বিশ্বের বেশিরভাগ দেশ যে সময়কে সকাল 7টা বলে বিবেচনা করে, ইথিওপিয়ানদের ঘড়ি অনুযায়ী সেটি হলো সকাল 1টা। ইথিওপিয়া আফ্রিকার একমাত্র দেশ যেটি কখনো অন্য কোনো দেশের উপনিবেশ ছিল না। ইতালির সঙ্গে কয়েকবার যুদ্ধ হয় দেশটির, কিন্তু সেই যুদ্ধেও হার মানেনি ইথিওপিয়া। একসময় আবেসিনিয়া নামে পরিচিত এই দেশটির অনেক বিশেষত্ব রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ও গভীর গুহা রয়েছে এখানে। নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পুরো দুনিয়ার পর্যটকরা ঘুরতে আসেন এই দেশে। ইথিওপিয়া তার সময় পদ্ধতি, ক্যালেন্ডার বা বছর গণনার পদ্ধতি পরিবর্তন না করেই নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী 2024 বা 2016 সালে পৌঁছেছে। তবে তথ্য প্রযুক্তির কল্যাণে দেশটির প্রত্যন্ত অঞ্চলের মানুষেরাও দিন দিন বিশ্বের অন্যান্য অংশের সাথে সংযুক্ত হচ্ছে। তাই অদূর ভবিষ্যতে ইথিওপিয়ানরা কি তাদের নিজস্ব বর্ষপঞ্জি থেকে বেরিয়ে আসবে, নাকি তাদের আদি বর্ষপঞ্জিতেই থেকে যাবে, সেটি সময়ই বলে দেবে। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।